আসসালামু আলাইকুম। শান্ত বায়োলজি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এবার আমরা পড়াশোনায় আসি নাকি? মাথাটা হলো 3:10 বেজে গেছে, তোমাদের আসার সময় তো হয়ে গেছে। দেখো এখন আমরা হচ্ছে গতদিন কি বাসায় এটা করে কোনো সমস্যা পেয়েছো কিনা, পরিবারের স্নায়ুতন্ত্রের ভূমিকার মধ্যে বাসায় করে কোনো সমস্যা পেয়েছো কিনা, মানে আগের পড়ার টপিকসের মধ্যে কোনো সমস্যা আছে কিনা বলো। ঠিক আছে, হচ্ছে যে আমাদের মোট 12 জোড়া কর্টিক স্নায়ু আছে। হ্যাঁ, 12 জোড়া কর্টিক স্নায়ু, 9 নম্বর আর 10 নম্বর। গ্লোসোফ্রেঞ্জিয়াল 9, ভ্যাগাস হলো 10। ভ্যাগাসে সরলাংলক বিচলন এই অনেক জায়গায় বিচলিত হয়, মানে অনেক জায়গায় যায়। কত অধ্যায় আছে? এই 8 অধ্যায় আছে। তার 10 নাম্বার কর্টিক স্নায়ু হচ্ছে ভ্যাগাস। আচ্ছা, তাহলে কেউ কিছু বললো না, তার মানে সমস্যা নাই তো নাকি? আচ্ছা, তাহলে কিছু সমস্যা নাই। আচ্ছা, এবার দেখো যে পরিপাকে হরমোনের ভূমিকা মনে রাখতে হবে। এটা সৃজনশীল হিসেবে সাধারণত আসে না, তবে আসলে প্রথম পাঁচটা লিখলেই পুরো মার্ক 4-এ 4 পাবা। হ্যাঁ, প্রথম পাঁচটাই পরিপাকে মেইন ভূমিকা রাখে, এই জন্য প্রথম পাঁচটা লিখতে হবে। প্রথম পাঁচটা সৃজনশীলের জন্য মুখস্থ। হ্যাঁ, আর বাকি সব এমসিকিউর জন্য। কোনটা কোথা থেকে ফলন হয় এবং কার কি কাজ, এগুলা এমসিকিউর জন্য পড়তে হবে। হ্যাঁ, তাহলে দেখো প্রথমে গ্যাস্ট্রিন হরমোন, এটা তো আমরা আগেই জেনেছি না, তাই না? হ্যাঁ, তাহলে এটা ফলন হয় জি কোষ থেকে। কেন? কারণ জি মানে গ্যাস্ট্রিন বোঝাচ্ছে। হ্যাঁ, জি মানে গ্যাস্ট্রিন বোঝাচ্ছে, এই জন্য মানে গ্যাস্ট্রিন মানে তো আমরা জেনেছি যে পাকস্থলী, তাই না? আচ্ছা, সিক্রেটিন সম্পর্কেও আগেই জেনেছি, তাই না? ওই যে কোলেসিস্টোকাইনিন, সিক্রেটিন, তাহলে এইগুলোতে তো সমস্যা নাই। কোলেসিস্টোকাইনিন সম্পর্কে জেনেছি, তবে এর অপর নামটা অবশ্যই ভালোভাবে মনে রাখবা। কোলেসিস্টোকাইনিনের অপর নাম প্যানক্রিওজাইমিন। জাইমিন মানে এনজাইম, আর প্যানক্রিও মানে প্যানক্রাস, প্যানক্রিয়াস মানে অগ্নাশয়, প্যানক্রিয়াস মানে অগ্নাশয়। তাই হলো কোলেসিস্টোকাইনিনের অপর নাম হলো প্যানক্রিওজাইমিন হয়েছে, তাই না? তার মানে এখানে প্যানক্রিওজাইমিন আছে, অবশ্যই ক্ষুদ্রান্তের প্রাচীর থেকে কিছু একটা হবে, তাই না? সোমাটোস্ট্যাটিন, এটা তোমরা জেনেছো। স্টার্ট মানে ধ্রুব রাখা বা স্থির রাখা, সোমা মানে দেহ, দেহকে যে স্থির রাখতে সাহায্য করে, তাই না? তাহলে এই হরমোনটা, হ্যাঁ, তাহলে এই হরমোনটি পাকস্থলীয় অন্ত্রে নির্গোষণের অবস্থা ডি কোষ। এই ডি কোষ বলতে যে ডিডু নামে এখান থেকে ফলন হতে পারে এরা। হ্যাঁ, হ্যাঁ, ডি কোষটাকে, হ্যাঁ, ডি কোষটা, ও ডি কোষটা ডিডু নাম থেকে ফলন হতে পারে। ডি কোষ থেকে, ডেল্টা কোষ থেকে তো, হ্যাঁ, ডেল্টা কোষ, এটা ডিডু নাম থেকে ফলন হয়। ডেল্টা কোষ তবে ডিডু নাম থেকে ফলন হয়। জি কোষ গ্যাস্ট্রিক, হ্যাঁ বলো। জি কোষ, জি কোষ, জি কোষ মানে হলো গ্যাস্ট্রিন। গ্যাস্ট্রিন ওটাকে জি বলা হচ্ছে সংক্ষেপে, গ্যাস্ট্রিককে সংক্ষেপে জি বলা হচ্ছে। হ্যাঁ, তাহলে এটা গ্যাস্ট্রিনের ক্ষরণ নিবারণ করে, বায়ুকের রসের ক্ষরণ, এরা অগ্নাশয় রসের ক্ষরণ কমিয়ে দেয়। এই যে অন্ত্রের কথা বলা হচ্ছে না, অন্ত্রের ডিডোনাম থেকে ডি কোষটা, এই ডিডোনামে ডি কোষ আছে। হ্যাঁ, ডিডোনামে ডি কোষ আছে। হ্যাঁ, অ্যান্টেরোকাইনিন, অ্যান্টেরোন মানে পরিপাক নালী, অ্যান্টেরো মানে অন্ত্র বা পরিপাক নালী, অ্যান্টেরো মানে অন্ত্র, অ্যান্টেরো মানে অন্ত্র, কাইনিন মানে গতিশীল করা, কাইনিন মানে গতিশীল করা। তাহলে অন্ত্রের গতিশীল করে, তাই না? তাহলে এইখান থেকে এটা কিন্তু গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য আসে, সেটা হলো এই হরমোনের প্রভাবে কি কি নিঃসৃত হয়। মল্টেজ, সুক্রেজ, ইনভার্টেজ, ল্যাকটেজ। এটা মনে রাখবা, এটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। মশলা মনে রাখলে অনেকটাই মনে থাকবে, মশলা, মশলা, তাই না? তার সাথে একটা রসায়ন দিলে মশলাই, মশলাই মনে রাখবা। তাহলে কি হলো? মল্টেজ, সুক্রেজ, ল্যাকটেজ, ইনভার্টেজ হচ্ছে না মশলাই। তাহলে মশলাই মনে রাখলে তুমি মনে রাখতে পারো এন্টেরোকাইনিন থেকে, এন্টেরোকাইনিন এই হরমোনের প্রভাবে কি কি এনজাইম ফলন করে। এবার দেখো পেপটাইড ওয়াই ওয়াই, এরকম নাম কেন হয়েছে? দুই ধরনের হরমোন আছে। একটা ওয়াই দ্বারা বোঝায় ওয়াই 34, মানে এরা 34টা অ্যামাইনো অ্যাসিড ফলন করে, মানে 34টা অ্যামাইনো অ্যাসিড দিয়ে গঠিত, 34টি অ্যামিনো অ্যাসিড দিয়ে গঠিত, 34টি অ্যামিনো অ্যাসিড দিয়ে গঠিত, 34টি অ্যামিনো অ্যাসিড দিয়ে গঠিত, তাই এরকম নাম হয়েছে। আর একটা ওয়াই দ্বারা বোঝায় 36, এরা হলো 36টি অ্যামিনো অ্যাসিড দিয়ে গঠিত, তাই এইভাবে নাম হয়েছে পেপটাইড ওয়াই ওয়াই। নামকরণের কারণ এটাই। হ্যাঁ,
বুঝা গেল? তার মানে এটা হচ্ছে 100টি অ্যামিনো অ্যাসিড। না মানে দুইটা আলাদা আলাদা মিলে তৈরি হয়েছে। এটা 34টা একরকম হলে 100টা হচ্ছে না, হচ্ছে কি 100? 34টা আলাদা ধরনের অ্যামাইনো অ্যাসিডের গুচ্ছ আর 34টা আলাদা ধরনের, এটা তো 100 হচ্ছে না। 70 না কত? হ্যাঁ 68 হচ্ছে, 100 হচ্ছে না। 100 হচ্ছে না বলেই তো এটাকে পেপটাইড বলছে। মানে ওই যে আমরা জানি প্রোটিন তো হচ্ছে না, তাই না? পেপটাইড বা পলিপেপটাইড বলি না আমরা। তো এখানে পেপটাইড বলার কারণ এটাই, এটা ক্ষুদ্র, এটা ক্ষুদ্র ধরনের একটা প্রোটিন জাতীয় উপাদান, ক্ষুদ্র। স্যার ওটা হ্যাঁ, হচ্ছে বলো। একটা ওয়াই যেহেতু 34টা অ্যামিনো অ্যাসিড এর করতে আবার আরেকটা ওয়াই আসলো কিভাবে? ও মানে দুইটা গুচ্ছ, 34টা অ্যামিনো অ্যাসিডের একটা গুচ্ছ আর আবার 36টা অ্যামিনো অ্যাসিডের একটা গুচ্ছ, দুই ধরনের গুচ্ছ হ্যাঁ একসাথে মিলিত হয়েছে হয়ে একটা হরমোন তৈরি করছে। 34 অ্যামিনো অ্যাসিডের গুচ্ছ, 36 অ্যামিনো অ্যাসিডের গুচ্ছ, দুই গুচ্ছ একীভূত হয়ে একটা হরমোন তৈরি করছে, এই হচ্ছে বুঝছো? এই জন্য ওয়াই ওয়াই। হ্যাঁ, তারপরে দেখো অ্যান্টেরোগ্যাস্ট্রোন। অ্যান্টেরো মানে তো অন্ত্র, গ্যাস্ট্রোন মানে অনেক পাবস। নিজে দেখে আচ্ছা দেখো লেখো, লেখার সময় আমাকে থামতেই বলো, নাহলে একসাথে দুই কাজ আবার হয় না, তাই না? লেখা আবার শোনা হয় না, বুঝছে? আচ্ছা বুঝছো সবার? আচ্ছা তাহলে এবার দেখো অ্যান্টেরোগ্যাস্ট্রোন, তার মানে বোঝা যাচ্ছে এই হরমোনটা দুই জায়গায় কাজ করবে, পাকস্থলীর উপরেও কাজ করবে, অ্যান্টেরোর উপরেও কাজ করবে, অন্ত্রের উপরেও কাজ করবে, পাকস্থলীর উপরেও কাজ করবে। এই দুই জায়গায় কাজ করবে বলে এর নাম অ্যান্টেরোগ্যাস্ট্রোন, নামকরণ এই কারণে হয়েছে। দেখো এটি ক্ষুদ্রান্তের প্রাচীরের থেকে নিঃসৃত হয়, যেটার থেকে হয়। এই হরমোন পাকস্থলীর উপরে কাজ করছে, দেখো পাকস্থলী বিচলন করছে, গ্যাস্ট্রিক নিঃসরণে বাধা সৃষ্টি করছে। আবার গ্যাস্ট্রিক সংকোচন করার জন্য এটা গ্যাস্ট্রিক সংকোচন করে, তাই এর নাম কি? যে গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড। উপরেও লেখা আছে বাধা দানকারী, বাধা দানকারী হরমোন। হ্যাঁ বুঝে এই সংকোচন প্রসারণ করা, ওটা হচ্ছে অ্যান্টেরোকাইনিন। অ্যান্টেরো মানে তো অন্ত্র, এখানে কাইনিন বলতে আমরা জানি কাইনিন আর ক্রাইনিন পার্থক্য আছে কিন্তু। একটা দেখো শুধু কাইনিন, আরেকটা কিন্তু ক্রাইনিন। ক্রাইনিন মানে হলো গ্রন্থি, প্রাইমোলজি, প্রাইমোলজি এটা হলো গ্রন্থি, এটা একটা গ্রন্থি থেকে ফলন হচ্ছে, নামকরণটা দেখছে একই রকম হয়ে যাচ্ছে, তাই এখানে ক্রাইন দিয়ে দিল। আগেরটা ছিল কাইনিন, এটা ছিল ক্রাইন মানে রফালা, মানে এটা তার গ্রন্থি বোঝাচ্ছে, মানে অন্তঃক্ষরা গ্রন্থি বোঝাচ্ছে। মানে কি অন্তঃক্ষরা গ্রন্থি বোঝাচ্ছে। 10 পার হয়ে গেছে, তারপরে আসছে আমি তো 10 এ ছিল, 11 কাইনিন মানে কাইনিন মানে গতিশীলতা, শুধু কাইনিন মানে আর গতিশীলতা। ক্রাইনিন মানে হ্যাঁ দেখো বানানের মধ্যে পার্থক্য আছে না, একটা হলো কাইনিন এরকম আছে, এটা দ্বারা বোঝায় গতিশীলতা করা, তাই না? সংকোচন প্রসারণ এরকম। আর পরেরটাতে দেখো শেষে আছে ক্রাইনিন, এই রফলা, তাই না? এই ক্রাইনিন মানে প্রাইমোলজি বা অন্তঃক্ষরা গ্রন্থি। অন্তঃক্ষরা গ্রন্থি মানে কি? অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোন ক্ষরণ হয় না, অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোন ক্ষরণ হয়। তো এত নাম, অনেক রকমের হরমোন, নাম তো একটু এদিক সেদিক করাই লাগবে। তাহলে এটার নাম দিয়েছে যে ক্রাইনোলজি থেকে। ক্রাইন মানে হলো অন্তঃক্ষরা গ্রন্থি, ক্রাইন মানে অন্তঃক্ষরা গ্রন্থি। এন্ডোক্রাইন মানে অন্তঃক্ষরা গ্রন্থি, ওখানে এন্ডো কথাটা ব্যবহার করেনি। হ্যাঁ, এন্ডোক্রাইন মানে হলো অন্তঃক্ষরা গ্রন্থি, এক্সোক্রাইন মানে বহিঃক্ষরা গ্রন্থি, এন্ডোক্রাইন মানে অন্তঃক্ষরা। হ্যাঁ, এন্ডোক্রাইন মানে অন্তঃক্ষরা গ্রন্থি, এক্সোক্রাইন মানে বহিঃক্ষরা গ্রন্থি। এন্ডোক্রাইন, এন্ডোক্রাইন এটা আসলে অন্তঃক্ষরা গ্রন্থি, আর এক্সোক্রাইন হলো বহিঃক্ষরা গ্রন্থি। এক্সোক্রাইন তাহলে একটা হলো অন্তঃক্ষরা গ্রন্থি আর একটা হলো বহিঃক্ষরা গ্রন্থি। উপরেরটা কি? অন্তঃক্ষরা, অন্তঃক্ষরা গ্রন্থি, এটা হলো বহিঃক্ষরা গ্রন্থি। আচ্ছা তাহলে এখানে গতিশীলের ব্যাপার না, এখানে রসক্ষরণের ব্যাপার, এজন্য সরাসরি
এটা গ্রন্থির নাম হিসেবে হরমোনের নামটা করা হয়েছে, যেহেতু এখানে রসকরণেরই ব্যাপার স্যাপার, তো এটা কাইনিনের না, বিচলন টিচলন না, এটা সরাসরি গ্রন্থি যে রসকরণ করে এটা রসকরণ করছে, এইটা বোঝানোর জন্য ক্রাইন কথাটা ব্যবহার হয়েছে। অ্যান্টেরো ক্রাইনিন। যারা লিখছো তাড়াতাড়ি লেখা শেষ করো। এরপরে দেখো ডিউক্রাইনিন, আবারও কিন্তু ক্রাইনিন আছে না, রফালা, মানে এটাও গ্রন্থি বোঝাচ্ছে। ডিউ মানে ডিউটেনাম বোঝাচ্ছে, ডিউটেনাম থেকে হরমোন ক্ষরণ হচ্ছে, এই জন্য ডিউ কথাটা আসছে। হ্যাঁ, তাহলে এই হরমোন ক্ষুদ্রান্তের প্রাচীর হয়ে ব্রোনারের গ্রন্থিকে উদ্দীপ্ত করে, আন্তিগ্রসী এনজাইম ও মিউকাসকরণ হয়। এটাও বিচলন করার ব্যাপার স্যাপার না, অন্তঃভরা গ্রন্থির মতোই কাজ করছে, জাস্ট রসটা করণ। ব্রোনার একটা বৈজ্ঞানিকের নাম, হ্যাঁ, তার নাম অনুযায়ী এর নাম হয়েছে, উনি আবিষ্কার করছে তো এই গ্রন্থিটা, তাই তার নামটা। ঠিক আছে, আগের ক্লাসগুলো একটু দেখে নেবে, কিন্তু আগে এগুলা বলা হয়েছে, হ্যাঁ, এর ভালো নামও বলা হয়েছে, ভুলে গেছে হয়তো, দেখে নেবা। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা চলে আসি যে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। তো প্যানক্রিয়াস মানে তো অগ্ন্যাশয়, বুঝতেই পারছো, অগ্ন্যাশয় থেকে একটা হরমোন বের হয়, কিন্তু এই হরমোনটা আসলে প্রোটিনের শর্ত পূরণ করেনি, তাই পলিপেপটাইড। মানে কি 100টা অ্যামাইনো অ্যাসিড হয়নি এই হরমোন তৈরিতে। হ্যাঁ, তো এই জন্য এটার নাম হলো পলিপেপটাইড নাম হয়েছে। এটি আইলেটস অফ ল্যাঙ্গারান্স থেকে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড প্রস্তুত হয় অগ্ন্যাশয় রসকরণে বাধা। এবার দেখো ভিল্লিকাইনিন, আবার দেখো কাইনিন, কিন্তু মানে কি গতিশীলতার ব্যাপার স্যাপার, তার মানে এটা বিচলন বা গতিশীলতা করায় এরকম কিছু। তাহলে ভিল্লিকাইনিন ক্ষুদ্রান্তের প্রাচীর থেকে আহরণ হয়, এই দেখো ভিলাইয়ের কার্যকারিতা বাড়ায়, ভিলাইও সংকোচন প্রসারণ করে, তখন এর রসটা বের হয়ে আসে। হ্যাঁ, এই জন্য এর নাম কাইনিন হলো, এখানে কিন্তু ক্রাইনিন আর হলো না। হ্যাঁ, শুধু ক্রাইনিন গ্রন্থি হিসেবে নামকরণ করতে, রসকরণ হচ্ছে বাস এটা। হ্যাঁ, যদিও সবগুলাই কিন্তু গ্রন্থি, কিন্তু কাজের উপর ভিত্তি করে নামটা কাইনিন অথবা ক্রাইনিন হয়েছে। এটা যেহেতু গতিশীলতার ব্যাপার স্যাপার, তাই কাইনিন কথাটা আসছে, বুঝছো? এরপরে দেখো ভ্যাসো অ্যাক্টিভ ইন্টেস্টাইনাল পেপটাইড। ভ্যাসো মানে ভেসেল, ভেসেল মানে রক্তনালী, ভ্যাসো মানে ভেসেল। হ্যাঁ, ভ্যাসো মানে ভেসেল, ভ্যাসো মানে হলো ভেসেল, ভেসেল মানে রক্তনালী, ভেসেল মানে রক্তনালী, রক্তনালী, ভেসেল মানে রক্তনালী। তার মানে রক্তনালী কিছু একটা করবে, অ্যাক্টিভ, রক্তনালীকে অ্যাক্টিভ করবে, এতে করে রক্তনালীগুলো প্রসারিত হয়ে যাবে, বড় হয়ে যাবে, যাতে করে রসটা ক্ষরণ নিতে করতে সুবিধা হয়, ভিতরের পুষ্টিগুলো নিতে সুবিধা হয়, তো রক্তনালীকে প্রসারিত করবে। এই জন্য ভ্যাসো অ্যাক্টিভ, অ্যাক্টিভ মানে কি সক্রিয়তা করা, তাহলে রক্তনালীগুলোকে, রক্তজালকগুলোকে সক্রিয়তা করা। তুমি নোট করতে না যে করছো? আচ্ছা, সর্বশেষ দেখো ক্ষুধা ও তৃপ্তি নিয়ন্ত্রণকারী হরমোন। এখানে বলা হচ্ছে যে কতিপয় জীব, বললাম ক্ষুধা ও তৃপ্তি নিয়ন্ত্রণকারী হরমোন, কতিপয় G1 GI আসলে GI পেপটাইড, যেমন ভ্যাসোঅ্যাক্টিভ ইন্টেস্টাইনাল পেপটাইড। GI দ্বারা কি দেয়, কি বিষয় দেখো, GI এর ফুল লিঙ্কটা আসলে বই দেয়া নেই। GI দ্বারা বোঝায় গ্যাস্ট্রো বলুন গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল পেপটাইড, বেশ বড় সরো নাম। ইন্টেস্টাইনের উপরও কাজ করে, গ্যাস্ট্রের উপরও কাজ করে। মানে কি গ্যাস্ট্রো মানে পাকস্থলী, ইন্টেস্টাইন মানে অন্ত্র বা ক্ষুদ্রান্ত আর কি, তাই না? তাহলে ক্ষুদ্রান্তের উপরও কাজ করে, পাকস্থলীর উপরও কাজ করে, এই জন্য গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল কথাটা আসছে। হ্যাঁ, পেপটাইড মানে যে হরমোনটা, সেটা পেপটাইড, মানে কি প্রোটিন হতে পারেনি, 100টার কম, 100টার কম, এই জন্য পেপটাইড। যেখানে আমরা দেখবো পেপটাইড, তাহলে বুঝবা যে এটা প্রোটিন হতে পারেনি, 100টার কম, ওই জন্য এটার নাম এরকম শেষে পেপটাইড দেওয়া হয়েছে বা পলিপেপটাইড দেওয়া হয়েছে, বুঝতে পারছো? এটা এগুলো কারণ।
এটা কি করে? তারপর হচ্ছে গ্লুকাগন লাইক পেপটাইড, মানে কি এই এই পেপটাইডটা গ্লুকাগনের মতো, লাইক মানে সদৃশ, গ্লুকাগন সদৃশ পেপটাইড। গ্লুকাগন দেখতে যেমন, এইটা দেখতে ওরকম, প্রায় ওরকম, 100% না, অ্যামাইনো অ্যাসিডের গুচ্ছগুলো প্রায় ওরকম, এই জন্য এর নাম গ্লুকাগন লাইক পেপটাইড, মানে সদৃশ। তারপর হচ্ছে পেনক্রিয়াটিক পলিপেপটাইড, এটা তো আগেই আছে। গ্যাস্ট্রিক ইনহিবিটর, এটাও আগে আছে। গ্রিলিনটা নাই। গ্রিলিনের বাংলা অর্থ কি? ক্ষুধার হরমোন। গ্রিলিন এর বাংলা অর্থ ক্ষুধার হরমোন। গ্রিলিন এর বাংলা অর্থ হলো ক্ষুধা তৈরিকারী হরমোন। ক্ষুধা তৈরিকারী হরমোন। তৈরিকারী হরমোন, ক্ষুধা তৈরিকারী হরমোন। হ্যাঁ, যে ক্ষুধা তৈরি করে, মানে আমাদের খিদা সৃষ্টি করে। যেমন আমরা এখন রোজা আছি, আমাদের কিন্তু এই গ্রিলিনটা কাজ করছে না, কারণ নিয়ত করে ফেলছি। তো যখন সেটি খাইছি তখন নিয়ত করে বলছি যে সারাদিন কিছু খাবো না, ওই নিয়ত করার জন্য আমাদের কিন্তু গ্রিলিনটা নিঃসরণই হচ্ছে না, ও বন্ধ হয়ে গেছে, ব্রেন থেকে নির্দেশনাই আসছে না। গ্রিলিন নিঃসরণ হচ্ছে না, আমাদের ক্ষুধাও লাগছে না। ঠিক যখন ইফতারি সাথে নিয়ে বসবো, ওই সময় গ্রিলিন কিন্তু কাজ করবে, কারণ তখন কিন্তু ব্রেন নির্দেশ দিলে এখন তুই খাবি তো, তাই না? তুই যেহেতু বসছিস, তখন গ্রিলিন কিন্তু করানো, তার আগে আর করানো হবে। বুঝতে পারছো? একটা দেখলাম যে একজন মোবাইলে গিয়ে লিখছে যে আজানের রিংটোন করেছে, আজানের রিংটোন, তো ইফতারি নিয়ে বসছে। হ্যাঁ, সবাই খাওয়া শুরু করেছে, অর্ধেক খাওয়া শেষ, ও তখন রিসিভ করে বলছে, এই তুই ফোন দেওয়ার সময় বলি না, সবাই যে রোজা ভেঙে ফেললো, আর যারা খাচ্ছিল তাদেরকে ফেলে দিচ্ছে, আর ফেলে দিয়ে কি হবে, খাইয়ে ফেলছে। আচ্ছা, তাহলে গ্রিলিন গেল। তারপর হচ্ছে পেপটাইড ওয়াই, এটা তো আগেই ছিল, মস্তিষ্কে নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করে। পেপটাইড ওয়াই মস্তিষ্কে নিউরোট্রান্সমিটার মানে কি? নিউরোট্রান্সমিটার মানে নিউরো মানে নিউরন বা স্নায়ু, তাই না? ট্রান্সমিটার মানে কি এই রাসায়নিক পদার্থটা স্থানান্তরিত হয়, তখন স্নায়ুগুলো কাজ করতে পারে। আমরা জানি যে স্নায়ুর মধ্যে আছে না, একজন আছে না, একটা নিউরন থেকে আরেকটা নিউরনের মধ্যে কিছু রাসায়নিক পদার্থ ট্রান্সফার হয়, এই ট্রান্সফার হওয়াটাই বলা হয় নিউরোট্রান্সমিটার। তাহলে আমরা 5টা হলো সৃজনশীলের জন্য লিখবো, 5টা হলো সৃজনশীলের জন্য, বাকিগুলো সব এমসিকিউ, কার কি কাজ এটুকু শুধু, আর কিছু না। এবার আমরা চলে আসি শ্বসন কাকে বলে। এটাও কিন্তু বোর্ড পরীক্ষায় জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে আসে। শ্বসন কাকে বলে? যে প্রক্রিয়ায় পরিবেশিত খাদ্যসার আন্তরিক অ্যাপিথেলিয়ামের মাধ্যমে রক্ত প্রবাহ ও লসিকে প্রবেশ করে তাকে শ্বসন বলে, এটা তো বুঝতেই পারবা। আচ্ছা, পাকস্থলীতে 2 নম্বর প্যারায় 2 নম্বর লাইন, পাকস্থলী কি কি খাদ্য উপাদান শোষণ করে? পানি, অ্যালকোহল, স্যালাইন, গ্লুকোজ ও কয়েক প্রকার ওষুধ পাকস্থলীতে শোষিত হয়। পাকস্থলী মানে সরাসরি রক্তের মধ্যে নিয়ে নিতে পারে। আচ্ছা, তারপর হলো দেখো ভিলাই কাকে বলে, এটাও জ্ঞানমূলক কোশ্চেন। ক্ষুদ্রান্তের আবরণ ভাঁজ হয়ে আঙ্গুলের মতো যে অভিক্ষেপ, সেই অভিক্ষেপটা 0.5 থেকে 1 মিলিমিটার, এটাও এমসিকিউ সৃষ্টি করে, সেগুলোকে ভিলাই বলে। তাহলে হচ্ছে ক্ষুদ্রান্তের মধ্যে এরকম ভিলাই আছে, তাই না? যে ধরো ক্ষুদ্রান্ত তো আমরা ধরো এরকম এরকম দেখছি, তাই না? কিন্তু ভিতরে, এর ভিতরে যদি আমরা দেখি, তো ভিতরটা আসলে এরকম হয়, এরকম ভাঁজযুক্ত, এরকম ভাঁজযুক্ত, এটাও তাই, এরকম ভাঁজযুক্ত। এই যে ভাঁজযুক্ত গঠন, এই ভাঁজযুক্ত গঠনকে ভিলাই বলে। ভিলাই বা আঙ্গুলের অভিক্ষেপ বলা হয়। ভিলাইয়ের অপর নাম কি? আঙ্গুলের অভিক্ষেপ, আঙ্গুলের মতো অভিক্ষেপ। তাহলে মানুষ, তারপরে হলো ভিলাই কাকে বলে? ক্ষুদ্রান্তে জিডুনাম প্রধানত ক্ষরণের সাথে যুক্ত, অন্যদিকে জেজুনাম মিডিয়াম শোষণ কাজের সাথে সম্পৃক্ত। এগুলো এমসিকিউ। মানুষের ক্ষুদ্রান্তে প্রায় 50 লক্ষ ভিলাই প্রতি বর্গ মিলিমিটারে 10 থেকে 40টি থাকে। ভিলাইয়ের শ্বসন তলের মোট ক্ষেত্রফল 10 বর্গ মিটার, এটি পর্যন্ত। ব্রাশ বর্ডারটাও মনে রাখবা, ভিলাইয়ের সাথে কিন্তু ব্রাশের মতো, সুতার মতো কিছু দাগ দাগ থাকে, এটাকে বলা হয় ব্রাশ বর্ডার। এগুলো সিকিউ না, এটা হলো এমসিকিউ। এর পরের পৃষ্ঠায় চলে আসো, যে বিভিন্ন ধরনের খাদ্যসার শ্বসন প্রক্রিয়ায় বর্ণনা দেওয়া হলো। বিভিন্ন ধরনের খাদ্যসার সম্পর্কে প্রথমে দেখো কার্বোহাইড্রেট বা শর্করা শ্বসন। এখানে আমাদের মনে রাখতে হবে 2 নম্বর লাইন, যে শর্করা পরিপাকের পর যেসব খাদ্য উৎপন্ন হয় সেগুলো হলো কি কি? শর্করা পরিপাক হওয়ার পর গ্লুকোজ হয়, ফ্রুক্টোজ হয়, গ্যালাক্টোজ হয়, সব মনোস্যাকারাইড, তাই না? আচ্ছা, লাস্টের লাইনটা মনে রাখতে হবে, ইনসুলিন ও গ্লুকোকর্টিকয়েড হরমোন শর্করা শোষণ নিয়ন্ত্রণ করে। কোন হরমোন শর্করা শোষণ নিয়ন্ত্রণ করে?
গ্লুকোকর্টিকয়েড মানে কি? গ্লুকো মানে তো গ্লুকোজ, আর কর্টিকয়েড মানে কি? কর্টিকয়েড মানে হচ্ছে যে দেখে কর্ট যোগ এক্স, কর্ট এক্স, কর্টেক্স এরকম বোঝায়। এটার বাংলা অর্থ কিন্তু আবার স্টেরয়েড। তার মানে এই হরমোনটা একটা স্টেরয়েড জাতীয় হরমোন। এই হরমোনের প্রভাবে শর্করা শোষণ নিয়ন্ত্রণ করে। ইনসুলিন তো আগেই জানো, তাই না? ইনসুলিন তো আগেই জেনেছি, মনে আছে কার কার? হ্যাঁ, ধন্যবাদ, সবার আগে বলছি। আচ্ছা, তাহলে কর্টিকয়েড হলো এই স্টেরয়েড হরমোন, এটা একটা স্টেরয়েড হরমোন। এবার দেখো প্রোটিন শোষণ। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, দ্বিতীয় নম্বর লাইন, অ্যামাইনো অ্যাসিড ক্ষুদ্রান্তের ডিউটেনাম ও জেজুনাম অংশের ভিলাইল প্রাচীরে এপিথেলিয়াম কোষ দ্বারা সক্রিয় শোষণ বা ব্যাপন প্রক্রিয়ায় শোষিত হয়। তাহলে অ্যামাইনো অ্যাসিড গুলা কোথায় কোথায় শোষণ হয়? ডিউটেনাম আর জেজুনাম, এটা মনে রাখতে হবে। ডিজি মনে রাখবা, জিডি সাহেব এই অ্যামাইনো অ্যাসিড গুলা শোষণ করে। তো এখানে বলছে না একটা কথা, হয় হচ্ছে সক্রিয় শোষণ নয়তো ব্যাপন। সক্রিয় শোষণ মানে কি? যেখানে এটিপি খরচ করে শ্বসন ঘটবে সেটা সক্রিয়, আর এটিপি কোনো খরচ না করে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে যদি হয় এটা হলো নিষ্ক্রিয়। তো এখানে অন্য বই একটা তথ্য আছে, সেটা একটু লিখে রাখতে পারো, যে ডি অ্যামিনো অ্যাসিড যেগুলো ডি অ্যামিনো অ্যাসিড, এটা অন্য বই আছে। ডি অ্যামিনো অ্যাসিড এটা হলো সক্রিয়ভাবে শোষণ হয় না, ডি অ্যামিনো অ্যাসিড হলো নিষ্ক্রিয়ভাবে শোষণ হয়, নিষ্ক্রিয়। এটাকে আমরা ব্যাপন বলবো, নিষ্ক্রিয় বা ব্যাপন। আর যেটা এল অ্যামিনো অ্যাসিড সেটা হলো সক্রিয়। তাহলে ডি অ্যামিনো অ্যাসিড মানে কি? যে অ্যামিনো অ্যাসিডের অ্যামিন গ্রুপ ডান দিকে থাকে, যে অ্যামিনো অ্যাসিডের অ্যামিন গ্রুপ ডান দিকে থাকবে, হ্যাঁ, সেটাকে বলা হয় ডি। এটা হলো ডি অ্যামিনো অ্যাসিড, হ্যাঁ, এটা হলো ডি অ্যামিনো অ্যাসিড, ঠিক আছে? আর যে অ্যামিনো অ্যাসিডের অ্যামিন গ্রুপ বামে থাকবে সেটাকে বলা হবে এল অ্যামিনো অ্যাসিড। বুঝতে পেরেছো? তাহলে যদি অ্যামিনো অ্যাসিড, একটা অ্যামিনো অ্যাসিড তার ডান দিকে যদি অ্যামিন গ্রুপ থাকে তাহলে সেটা ডি বলা হয়, আর বামে থাকলে এল বলা হয়। এই পার্থক্য, ঠিক আছে? পার্থক্য পরীক্ষায় আসবে না, মানে কি পার্থক্য লেখো সেটা আসবে না, কিন্তু কেমিস্ট্রি তো এখানে তোমরা জেনে রাখলে এটাই, কিন্তু ওটা পরীক্ষায় আসবে। তাহলে হচ্ছে এই ডি অ্যামিনো অ্যাসিড গুলো, এটা মনে রাখতে হবে, মনে আছে ডি অ্যামিনো অ্যাসিড গুলো নিষ্ক্রিয় বা ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে হয়, এল হলো সক্রিয়। এই আচ্ছা, লাস্ট লাইনটা মনে রাখতে হবে, প্রোটিন শোষণের থাইরক্সিন হরমোন আমিষ শোষণ নিয়ন্ত্রণ করে। থাইরক্সিন হরমোন থাইরয়েড গ্রন্থি থেকে, তাই না? থাইরয়েড গ্রন্থি আরেকটা বাংলা আছে, যে বাংলাটা থাইরয়েডের বাংলা হলো প্রজাপতি সদৃশ। থাইরয়েড থাইরো মানে প্রজাপতি, এট মানে মতো, থাইরো মানে প্রজাপতি, গ্রিক শব্দ, হ্যাঁ। থাইরয়েড মানে প্রজাপতি সদৃশ, দেখতে প্রজাপতির মতো লাগে, তাই এটার নাম প্রজাপতি সদৃশ গ্রন্থি, হ্যাঁ। তাহলে থাইরক্সিন হরমোন আমিষ শোষণ নিয়ন্ত্রণ করে। এবার দেখো লিপিড বা চর্বি শোষণ, এই জায়গাটা অনেক বুঝার আছে, হ্যাঁ। অনেকে না বুঝে আন্দাজে মুখস্থ করে, এটা একটু বুঝতে হবে। এই জন্য আমি একটু যেগুলো এমসিকিউ সেটা তো বলে দিচ্ছি, কিন্তু বিষয়টা একটু বোঝার আছে, ভালো করে খেয়াল করো। যে লিপিড শোষণে দ্বিতীয় নম্বর লাইন, লিপিডের পরিপাকজাত বড় বস্তু হচ্ছে, লিপিড পরিপাক হয়ে কি হয়? ফ্যাটি অ্যাসিড হয়, গ্লিসারল হয়, কিছু কোলেস্টেরল হয়, মনোগ্লিসারাইড হয়, এই চারটা হয় পরিপাক হয়ে। এর মধ্যে গ্লিসারল ও অধিকাংশ ছোট ফ্যাটি অ্যাসিড ক্ষুদ্রান্তের গহ্বর থেকে সরাসরি সরল ব্যাপন প্রক্রিয়ায়
ভিলাসের প্রাচীরের শোষণকারী কোষে শোষিত হয়। এই যে ভিলাস আছে না, ভিলাস, তো এগুলো তো আসলে এগুলো তো কোষ দিয়ে গঠিত, তাই না? এগুলো তো কোষ দিয়ে গঠিত, কোষ দিয়ে গঠিত, এগুলো তো কোষ। হ্যাঁ, তো বলছে এই যে ভিলাসের যে কোষ আছে তারা সরাসরি, এটা তো এখানেও এরকম আছে, তাই না? এই যে ভিলাস, এই ভিলাসের কোষগুলো সরাসরি ক্ষুদ্র ক্ষুদ্র যে লিপিড গুলা, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল গুলা, মনোগ্লিসারাইড, এগুলা সরাসরি চলে যেতে পারে। ছোট তো, পানিতে দ্রবীভূত হয়েও পানির সাথে ভেসে হলেও ওরা চলে যেতে পারে, ছোট জিনিস। তাই তো বলছে যে এগুলো হচ্ছে যে এই ছোট ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল এগুলো সরাসরি চলে যায়। হ্যাঁ, কিন্তু এরপরে এক লাইন বাদ দিয়ে বড় ফ্যাটি অ্যাসিড ও মনোগ্লিসারাইড পিত্ত লবণ সহযোগে মাইসিলি নামক, মাইসিলির বাংলা অর্থ বলেছিলাম এর আগের দিন, বলো, ক্ষুদ্র বল সদৃশ গঠন, ক্ষুদ্র বল সদৃশ গঠন, বা সরাসরি ক্ষুদ্র কণা মনে রাখলেও হবে। মাইসিলি মানে ক্ষুদ্র কণা, তাও মনে রাখলেও হবে। হ্যাঁ, তবে এটা বলের মতো আকৃতি গঠন করে, এটা বলের মতো আকৃতি গঠন করে। এখানে একটা কিন্তু লজিক আছে। হ্যাঁ, এখানে একটা লজিক হলো যে বড় বড় লিপিড কণা যেগুলা, সেগুলা কিন্তু লবণ, পিত্ত লবণ ওদেরকে ধরে নিয়ে ভিলাসের কোষের মধ্যে পাঠিয়ে দিচ্ছে। লবণগুলা বড় বড় এই বড় বড় যে লিপিড কণা সেইগুলাকে পিত্ত লবণ ওদেরকে ধরে ধরে তোমার ভিলাসের এই কোষের মধ্যে ঢোকায় যাচ্ছে। হ্যাঁ, কেন হলো লবণগুলা এই বড় বড় লিপিড কণাকে ধরে নিয়ে এর মধ্যে ঢুকাচ্ছে বলো তো? ভাঙতে পারছে না, না, এটা কারণ না, এরা হজম হয়ে গেছে মোটামুটি, কিন্তু তারপরেও বড় আছে মোটামুটি। হ্যাঁ, ও আচ্ছা, শোষণের কথা। হ্যাঁ, শোষণের কথা বলছি। শোষণের লবণ কেন? আচ্ছা, ধরো তুমি একটা নদী পার হবা, তখন তুমি তো সাঁতার কাটে পার হবা না, নৌকায় করে পার হবা না। এখন হচ্ছে ওই বড় বড় লিপিড কণা এরা পানিতে তো দ্রবীভূত হতে পারে না। হ্যাঁ, পানিতে দ্রবীভূত হতে পারে না, তো ও যেতেও পারছে না। তখন পিত্ত লবণ বলছে, ও তুমি যেতে পারছো না, আসো তোমাকে আমি পৌঁছাই দিই। তখন ওই পিত্ত লবণ কি করে, ওই বড় বড় লিপিড কণাকে ধরে ধরে ধরে, এটা লিপিড কণা, এটা মনে করো পিত্ত লবণ, এটা মনে করো পিত্ত লবণ, তো এই ধরে এর ভিতরে ঢুকায় দেয়। তো নৌকার মতো, নৌকা যেমন হচ্ছে তোমার হচ্ছে নদী পার করে দিয়ে নৌকা কি তোমার সাথে সাথে যায়? পার করা পর্যন্ত ওর কাজ না, তারপরে কি আর যাবে? যাবে না। এখানেও তাই, পিত্ত লবণ বড় লিপিড কণাকে ধরে গ্লাসের মধ্যে পাঠায় দেয়, কিন্তু পিত্ত লবণ যায় না। এই কথাই বই লেখা আছে, এই কথাই বই লেখা আছে। দেখো এই কথা লেখা আছে, এই যে বলছে বড় 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 ফ্যাটি অ্যাসিড ও মনোগ্লিসারাইড পিত্ত লবণ সহযোগে মাইসিলিন নামক ক্ষুদ্র কণা, স্নেহ কণা গঠন করে। কোলেস্টেরল, চর্বি, দ্রাব্য ভিটামিন ইত্যাদি মাইসিলির অন্তর্ভুক্ত। আচ্ছা, হ্যাঁ, এবার দেখো ক্ষুদ্রান্তের শোষণকারী কোষের মুক্ত প্রান্তের সংস্পর্শে এলে পিত্ত লবণ ছাড়া, এই যে পিত্ত লবণ ছাড়া, দেখতে পাচ্ছ? পিত্ত লবণ ছাড়া মাইসিলির ওই যে ক্ষুদ্র কণা বল সদৃশ গঠন, মাইসিলির অন্যান্য উপাদান মাইসিলিন থেকে বেরিয়ে এসে ব্যাপন প্রক্রিয়ায় শ্বসনকারী কোষের ভিতরে প্রবেশ করে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? নৌকায় করে মনে করো অনেক জনকে তুললো নৌকায়, তাই না? নদী পার হওয়ার পর কি হলো, নৌকা বাদে বাদ বাকি সবাই নদীর ওপারে চলে গেল, নৌকা গেল। পিত্ত লবণ কিন্তু নৌকার কাজ করে। যেহেতু পিত্ত লবণ ভয় পাচ্ছে পানিতে সাঁতার কাটতে, পিত্ত লবণ বললো যে ঠিক আছে, আমি তোমাকে পার করে দিচ্ছি, তুমি আমার উপরে ওঠো। ওর উপরে উঠলো, পিত্ত লবণ সব লিপিড কণাগুলাকে ধরে নিয়ে নদী পার করে দিল, মানে ভিলাসের মধ্যে ঢুকাই দিল। এমনি এমনি পানিতে ও ঢুকতে পারতেছিল না, পানিতে তো ইয়ে হয় না, দ্রবীভূত হয় না, তাই না? পিত্ত লবণ ওকে ধরে সুন্দর করে নিয়ে যায়, পাঠায় দেয়। দিয়ে পিত্ত লবণ আর যাবে কেন? ওর তো দরকার নেই যাওয়ার, কোষের মধ্যে পিত্ত লবণের কাজ নাই। তাহলে লিপিড গুলাকে ঢুকাই দেবে। বুঝতে পেরেছো ব্যাপারটা? আচ্ছা, এখন কথা হলো, ঢুকে গেছে এখানে লিপিড, মনে করো কোষের মধ্যে ঢুকে গেছে, কোষের মধ্যে লিপিড ঢুকে গেছে। হ্যাঁ, ঢুকলেই তো হবে না, এইখানে কিন্তু আবার এর ভিতরে কি আছে? লসিকা নালী আছে। আমরা জানি লসিকা নালী, কিন্তু এখানে লসিকা নালী আছে, এখানে কি আছে? লসিকা নালী আছে। আর আশপাশে আছে রক্ত জালক, এর আশপাশে আছে রক্ত জালক, এটা লসিকা নালী, এর আশপাশে রক্ত জালক আছে। তো শুধুমাত্র লিপিডগুলো লসিকা দিয়েই কিন্তু পরিবহন হয়, রক্তের মধ্যে দিয়ে পরিবহন হতে পারে না। বুঝতে পারছো? কারণ হচ্ছে লিপিড তো আসলে দ্রবীভূত হয় না। লসিকার উপাদানটা এমন ধরনের উপাদান, এর মধ্যে শুধুমাত্র লিপিড দ্রবীভূত হতে পারে।
কিন্তু রক্তের মধ্যে দ্রবীভূত হতে পারবে না, তাই ওকে আলাদা পথ দিয়ে যাওয়া লাগবে, আলাদা পথ দিয়ে যাওয়া লাগবে। এখন কথা হলো যে তাও আমার যাওয়ার সিস্টেমটা কি, ভিলাসের মধ্যে লিপিডগুলো দিছে, যাওয়ার পরে এখন যদি সরাসরি লিপিডগুলো লসিকাতে যায় তাও কিন্তু যেতে পারবে না, তাও যেতে পারবে না, ওখানে আরেকটা নৌকা লাগবে, আরেকটা নৌকা লাগবে। সেই নৌকার কাহিনী দেখো কি লেখা আছে, যদি বুঝে পড়ো তাহলে তোমার পড়তে ভালো লাগবে, আর যদি না বুঝে পড়ো পড়তে তোমার বিরক্ত লাগবে, বুঝতে পেরেছো? এই জন্য বুঝে বুঝে পড়বা সবসময়। দেখো এবার কি বলছে যে শোষণ, আচ্ছা যখন কোষের মধ্যে ঢুকলো, শোষণকারী কোষ ঢুকলো, ওই যে ভিলাসের কোষে ঢুকলো, ঢোকার সাথে সাথে ট্রাইগ্লিসারাইডে রূপান্তরিত হলো। কেন ট্রাইগ্লিসারাইড? কারণ অনেক ফ্যাটি অ্যাসিড দিছিল না বড় বড়, তারপরে মনোগ্লিসারাইড দিছিল না, তাহলে মনোগ্লিসারাইড মানে কি একটা গ্লিসারল, একটা গ্লিসারল, এটা মনে করো মনোগ্লিসারাইড, একটা গ্লিসারল, হ্যাঁ এটা হলো একটা গ্লিসারল। তো এই একটা গ্লিসারল দিছে, তারপর অনেক ফ্যাটি অ্যাসিড দিছে, এটা কি একটা গ্লিসারল, মনোগ্লিসারাইড মানে একটা গ্লিসারল। ফ্যাটি অ্যাসিড দিছে অনেকগুলা, এবার ভিলাসের মধ্যে যে এদের সাথে ট্রাইগ্লিসারাইড হবে, কি হবে, সব ফ্যাটি অ্যাসিড গুলো আসে, একটা ফ্যাটি অ্যাসিড এখানে যুক্ত হলো, একটা ফ্যাটি অ্যাসিড এখানে যুক্ত হলো, একটা এখানে যুক্ত হলো, একটা এখানে যুক্ত হলো। যখন তিনটা ফ্যাটি অ্যাসিড যুক্ত হয় তখন তার নাম কি, ট্রাইগ্লিসারাইড না, তখন তার নাম হয়ে গেল ট্রাইগ্লিসারাইড। তো ট্রাইগ্লিসারাইড হলো, এখন বলছে কি দেখো যে ট্রাইগ্লিসারাইড রূপান্তরিত হয় এবং কোলেস্টেরল ও ফসফোলিপোপ্রোটিনের মোড়কে আবৃত হয়ে কাইলোমাইক্রন গঠন করে। এখন এই ট্রাইগ্লিসারাইড হওয়ার পরে এখন এর বাইরে কি হবে, এর বাইরে হলো কোলেস্টেরল আর লিপোপ্রোটিন, এইগুলো সব একটা আবরণ তৈরি করে। এই যে কোলেস্টেরল আর লিপোপ্রোটিন এটাই শুধুমাত্র লসিকার মধ্যে দ্রবীভূত হতে পারে, রক্তে দ্রবীভূত হতে পারে না, শুধুমাত্র লসিকার মধ্যে এই জিনিসটা, এই যে আবরণ করে দিচ্ছে না, এই আবরণ যদি না করতো তাহলে ট্রাইগ্লিসারাইড সে কিন্তু লসিকার মধ্যে যেতে পারতো না। আবার একটা নৌকা দরকার, সেই নৌকার নামই হলো লিপোপ্রোটিন আর কোলেস্টেরল, এটা দিয়ে বাইরে একটা আবরণ আছে। যখন আবরণ হয় তখন এই আবরণটার নাম কাইলোমাইক্রন হয়। কেন এর নাম কাইলোমাইক্রন হলো বলো তো দেখি? বড় কণা, কিন্তু এর বাংলা অর্থ কি? কাইলোমাইক্রন, এর বাংলা কি হতে পারে বলো তো? কাইলোমাইক্রন মানে লসিকার সাথে কিছু একটা সম্পর্ক আছে, কাই না কি যেন আছে। ল্যাকটিয়াল মানে দুধের মতো হয়ে যায়, এর ভিতরে যখন যায় সেটা আছে কাইলোমাইক্রন। আচ্ছা দেখো, কাইলো মানে স্নেহকণা বোঝায়, মাইক্রন মানে 1 মাইক্রন। এই যে বলটা হলো সেটা মাত্র 1 মাইক্রন হয়, এটা সাইজ কত হয়, 1 মাইক্রন, সেটার নাম কাইলোমাইক্রন। মানে স্নেহকণাটার আয়তন কত হচ্ছে, 1 মাইক্রন, বুঝছো? তাহলে 1 মাইক্রন হচ্ছে 1 না বলে কাইলোমাইক্রন, 1 না বলে কাইলোমাইক্রন নাম হচ্ছে। তাহলে এইটার নাম কাইলোমাইক্রন কেন হয়েছে? এর আয়তনটা 1 মাইক্রন, এর আয়তনটা 1 মাইক্রন, এবং কাইলো মানে স্নেহকণা, স্নেহকণাটার আয়তনটা কতটুকু হয়েছে, 1 মাইক্রন হয়েছে, তাই এর নাম কাইলোমাইক্রন। তাই এর নাম কি, কাইলোমাইক্রন। বুঝতে পেরেছো? এখন কি হবে, এই যে কাইলোমাইক্রনটা আছে, কাইলোমাইক্রন যখনই চলে যাবে লসিকার ভিতরে, এই যে লসিকার মধ্যে চলে গেল, তখন এই যাওয়ার প্রক্রিয়াকে বলা হবে এক্সোসাইটোসিস। এটাকে বলা হবে এক্সোসাইটোসিস। কেন? এক্সো মানে কি, কোষের বাইরে বের হওয়া, তাই না? এন্ডোসাইটোসিস হলে কোষের ভিতরে ঢোকা, তাহলে কোষ থেকে বাইরে চলে যাচ্ছে, তাই নাম এক্সোসাইটোসিস। বুঝতে পেরেছো? এক্সোসাইটোসিস প্রক্রিয়ায় প্লাজমা মেমব্রেনের মাধ্যমে, না ওটা তো ব্র্যাকেটে আছে, প্রক্রিয়ায় শোষণকারী কোষ থেকে বেরিয়ে ভিলাসের কেন্দ্রীয় লসিকা নালী, এই দেখো কেন্দ্রীয় লসিকা নালী, এই যে এটা হলো কেন্দ্রীয় লসিকা নালী, এই কেন্দ্রীয় লসিকা নালীর মধ্যে চলে গেছে। যখনই চলে যায় তখন এটা দেখতে সাদা সাদা লাগে, এটাকে বলে ল্যাকটিয়াল। ল্যাকটিয়াল মানে দুধের মতো সাদা, ল্যাকটিয়াল মানে দুধের মতো সাদা। সেখান থেকে লসিকাতন্ত্রের শিরাতন্ত্রের রক্ত প্রবাহে ছড়িয়ে পড়ে। থাইরয়েড গ্রন্থি খরিত থাইরক্সিন হরমোন আমিষ শোষণ নিয়ন্ত্রণ করে, এটা মনে রাখতে হবে। পানি শোষণ, এখান থেকে খালি লাগবে দ্বিতীয় তৃতীয় নম্বর লাইন, প্রতি ঘন্টায় 200 থেকে 400 মিলিলিটার পানি শোষিত হয়, আর হচ্ছে 70 থেকে 80% পানির শোষণ ঘটে বৃহদান্ত্র। খনিজ লবণ পরিশোষণ, ভিটামিন শোষণ। ভিটামিন শোষণের এখানে গুরুত্বপূর্ণ আছে ওই যে অ্যাডেক, চর্বিতে দ্রবীভূত, তাই না?
অ্যাডেক আর হলো ওই যে পানিতে দ্রবণ, এটা খুবই গুরুত্বপূর্ণ। শোষণটা একবার আসছে, রসন মোডে একবার, খুব কম আসছে, আসলেও বানায় আশা করি লিখতে পারবে যদি বিষয়টা ভালো করে বুঝো। বলো কারো কোনো কোশ্চিন আছে এই বিষয়টা? তাহলে পিত্ত লবণ কেন, এখন যদি ক্ষয়ের জন্য কোশ্চিন হয় এইভাবে, পিত্ত লবণ কেন হচ্ছে লিপিড কণাগুলোকে একসাথে যুক্ত করে, কারণ লিপিড কণা একা একা যাইতে পারছিল না, তাই পিত্ত লবণ নৌকার মতো ভূমিকা পালন করে। নৌকার মতো ভূমিকা পালন করে লিপিড কিছু কণাগুলোকে কি করে, যে ওই লবণের সাথে যুক্ত করে পার করে দেয়, তাই না? আর কেন পিত্ত লবণ যায় না? পিত্ত লবণ তো নৌকা, ও কি জন্য যাবে? তুমি নদী পার হলে নৌকা তোমার সাথে সাথে যাবে? তখন তো আর যাবে না, বুঝতে পারছো? আবার ওখানে আবার কাইলোমাইক্রন কেন হয়? বিরাটের কোষের মধ্যে গিয়েছে, এখন আবার এই লসিকার পানিতে নামতে ভয় পাচ্ছে। আর তাহলে ওই ছোট ছোট যেগুলো ক্ষুদ্র কণা একদম পরিণত হয় ওইগুলা হচ্ছে পানির সাথে মিশে। হ্যাঁ, ছোটগুলা পানির সাথে মিশতে পারে কেন? ছোটগুলার একটা বৈশিষ্ট্য হলো পানির অণুর আন্তঃআণবিক ডিসটেন্সে এরা যাইতে পারে না, তবে পানির অণুর গায়ের সাথে লেগে থাকতে পারে। তো গায়ের সাথে লেগে থেকে পানির অণুর গায়ের সাথে লেগে থাকে, যখন পানি প্রবাহিত হয় কোষের কাছে গেলে তখন ব্যবহারের মাধ্যমে কোষে ঢুকে যেতে পারে, বুঝছো? কিন্তু একটু বড় হয়ে গেলেই তারা পানির অণুর গায়ের সাথে আর লাগতে পারছে না, হ্যাঁ, আবার পানিতে তোমার দ্রবীভূত হচ্ছে না। এই অবস্থায় পিত্ত লবণ ওকে নৌকার মতো ভূমিকা পালন করে ওকে ধরে নিয়ে চলে যায়, বুঝতে পেরেছো? আচ্ছা, বইয়ে তো আসলে ব্যাখ্যা থাকে না, কিন্তু সবকিছু ব্যাখ্যা জেনে জেনে করতে হবে, তাহলে দেখবা যে তুমি যখন বাসায় এখন যদি বুঝে থাকো, বাসায় একবার রিড করবা, তখন তোমার আনন্দ লাগবে, আরে আমি তো সবই বুঝি, ঠিক কি না? আচ্ছা, খাদ্য সারের পরিণতি, এখান থেকে কোনো কোশ্চিন হয় না, এটা জেনে রাখো অ্যামিনো অ্যাসিড কি করে, এটা কোশ্চিন হয় না, এমনি পড়ে নিও। তারপরে এখানে যে তোমার হচ্ছে শোষিত খাদ্য সারের পরিমাণ পরিণতি, এটাও আসে না। বৃহদান্তের এখান থেকে বৃহদান্তের কাজ, এটা সৃজনশীল, এটাও কম আসছে, কিন্তু এটা সৃজনশীল হিসেবে আসছে। তো বৃহদান্তের কাজের মধ্যে এখানে মনে রাখবো, বৃহদান্তে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, 500 প্রজাতির মিথুজীবী ব্যাকটেরিয়া। মিথুজীবী মানে তো জানো, যারা আমাদের উপকার করে, আবার ব্যাকটেরিয়া নিজেরাও উপকৃত হয়, এটাকে মিথুজীবী বলা হয়, তাই কি না? আর লাস্টে হ্যাঁ, বৃহদান্তের কাজ ও শোষণ, এটা খুব কম আসে, একবার আসছিল। তাহলে বৃহদান্তের কাজটা আসছে 2-3 বার আসছে। বৃহদান্তের কাজ হচ্ছে 500 ধরনের প্রজাতি পাস করে, এটা মনে রাখতে হবে, হ্যাঁ। আচ্ছা, তারপরে দেখো এখানে না বোঝার মতো তো একটা জিনিস আছে, তাছাড়া সবই বুঝবা, যে বিভিন্ন সেলুলোজ, হেমিসেলুলোজ, অপত্র, পলিস্যাকারাইড, গাজর ফুটে ভেঙে অ্যাসিটিক অ্যাসিড, বিউটারিক অ্যাসিড। বিউটারিক অ্যাসিড কথাটা আসছে গ্রিক শব্দ বুরোফোক থেকে। বুরোফোক মানে হলো বিউরোফোক, গ্রিক শব্দ বিউরোফোক, ওই উচ্চারণ হয় না, বিউরোফোক থেকে, যার অর্থ মাখন। যার অর্থ মাখন। মাখনে এই অ্যাসিডটা পাওয়া যায়, তাই এর নাম বিউটারিক অ্যাসিড। মাখনে এই অ্যাসিডটা পাওয়া যায়, তাই এর নাম বিউটারিক অ্যাসিড, মাখনে পাওয়া যায়। তারপরে লাস্ট লাইনটা এমসিকিউর জন্য বলবো, বৃহদান্তে অবশ্যই ব্যাকটেরিয়া, অবশিষ্ট ব্যাকটেরিয়া ভিটামিন কে, ভিটামিন বি12, ফলিক অ্যাসিড উৎপাদন করে। মনে রাখবে ব্যাকটেরিয়া লিখতে গেলে ব, আবার ভিটামিন বি, বি আর ব মিলে যাচ্ছে না, তাহলে বি12 মনে রাখবে। আবার ব্যাকটেরিয়াতে দেখো ক আছে না ব্যাকটেরিয়াতে, তাহলে কে, তাহলে এইভাবে মনে রাখা যাচ্ছে দুইটা ভিটামিন, ব্যাকটেরিয়াতে ব মানে ভিটামিন বি, আর ব্যাকটেরিয়াতে ক তার মানে কে, তাহলে এইভাবে কিন্তু মনে রাখতে হবে। ব্যাকটেরিয়া মনে রাখলেও দুইটা ভিটামিন মনে থাকবে, ভুল হবে না। আসলে শোষণের এখানে 70 থেকে 80% হলো অভিস্রবণের মাধ্যমে, বৃহদান্তে শোষিত হয়, এটা মনে রাখবো। আর ভিটামিন বি এবং কে বৃহদান্তে শোষিত হয়, এটা আগেই ছিল, আবারও দিয়েছে। তবে ক্ষরণ গবলেট কোষ, এখানে মিউকাসা, গবলেট কোষ মানে কি, গ্লাস আকৃতির কোষ, তাই না? গবলেট মানে গ্লাসের মতো লম্বা লম্বা কোষ, তাই এর নাম গ্লাস আকৃতির কোষ। গবলেট কোষ মিউকাস ক্ষরণ করে, যার জন্য আমাদের আসলে হাগু করতেও সুবিধা হয়, তাই কি না? অন্যগুলো বুঝতে পারবা। এখানে আমাদের জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে মলত্যাগটা কাকে বলে, এটা পড়ে রাখা ভালো। মলত্যাগ বা ডেফিকেশন বা ইজেশন। ডেফিকেশন মানে অপসারণ প্রক্রিয়া, তারপরে রাফেজ কাকে বলে, খাদ্যের অপচয়, অশোষিত দেহে
একটি মূল্যহীন বস্তুকে রাফেজ বলে। এখান থেকে কোশ্চেন হয় না অবশ্য। পার্থক্য চারটা করবে। হ্যাঁ বলো। মানে অপসারণ প্রক্রিয়া, অপসারণ প্রক্রিয়া, অপসারণ প্রক্রিয়া। পার্থক্যটা বলবা, যে কোনো চারটা বলবা। পরিব্যাক ও শোষণের পার্থক্য যে কোনো চারটা বলবা। সর্বশেষ আর একটা সৃজনশীল আছে লাস্টের দিকে, সেটা হলো স্থূলতা কাকে বলে। স্বাভাবিক যা ওজন তার থেকে 20% বেশি হলেই সেটা স্থূলতা, তাই না? এটা জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে বোর্ড পরীক্ষায় অনেকবার আসছে, স্থূলতা কাকে বলে। আর এটার সূত্রটা মনে রাখবা, এটাও কয়ের জন্য একবার দুইবার আসছে, বিএমআই। যদিও অঙ্ক হিসেবে আসে না, কিন্তু এই সূত্রটা মনে রাখবো। সূত্র মনে রাখলে তুমি অঙ্ক পারবা। দেহের ওজন তার সাথে ব্যক্তির উচ্চতা মিটার স্কয়ার, তুমি এমনি পারবা। আচ্ছা, তারপর মনে রাখবে একজন স্বাভাবিক মানুষের বিএমআই এর বিস্তৃতি কত। এটা তো আগেও 19 ছিল। হ্যাঁ, এবার দেখো স্থূলতার কারণ, এটা সৃজনশীল হিসেবে আসে। স্থূলতার কারণের উপরে কয়েকটা অসুখ আছে। এই অসুখ সম্পর্কে একটু জেনে রাখো। যেমন ডায়াবেটিস 2, টাইপ 2 ডায়াবেটিস, আর টাইপ 1 ডায়াবেটিস, এর মধ্যে কি পার্থক্য? একটা ইনসুলিন উৎপন্ন হবে, একটা ইনসুলিন একবার উৎপন্ন হবে না, একটু আলাদা। হ্যাঁ, একটু আলাদা। এটা না, মনে রাখবা টাইপ 1 যেটা, সেটাতে ইনসুলিন উৎপাদন হয় না। হ্যাঁ, এটা হলো মেইন সমস্যা। কারো হয়তো খুবই কম হয়, কারো হচ্ছে যে মাঝারি হয়, এরকম অসুখটা এইভাবে। কিন্তু ডায়াবেটিস 2 যেটা, সেটাতে কি হয়, যেটুকু তোমার ইনসুলিন তৈরি হওয়ার কথা সেটুকু ঠিকই তোমার হচ্ছে, কিন্তু সমস্যা হলো তুমি খেয়ে খেয়ে শরীরটাকে এত স্বাস্থ্যবান বানিয়েছো যে এত কোষে মানে ইনসুলিন আর সামাল দিতে পারছে না। তাহলে তোমার শরীরে যতটা ইনসুলিন দরকার সেই তুলনায় ইনসুলিন তৈরি হচ্ছে না। ওটা হলো টাইপ 2। মানে স্থূলতা বেড়ে গেলে ডায়াবেটিস হওয়ার আশঙ্কা বেড়ে যায়। কারণ কি, সামাল দিতে পারতে না, তুমি অনেক মোটা হয়ে গেছো, হাতির মতো মোটা হয়ে গেছো। হ্যাঁ, 1 হলো ইনসুলিন উৎপাদন হয়, লেখক কম হয় বা হয় না। কারো একবারে হওয়া বন্ধ হয়ে যায়, কারো কম হয় কিন্তু পর্যাপ্ত হয় না। আর 2তে হলো ইনসুলিন উৎপাদন, যেটা অন্য মানুষের হয় তোমারও একই সেম হচ্ছে, কিন্তু সমস্যা হলো তোমার হচ্ছে যে স্বাস্থ্য বানাইতে অনেক, সব কোষে ইনসুলিন যাইতে পারছে না। তাহলে কি হবে? যেমন ধরো সরকার মনে করো সবাইকে, প্রত্যেকটা ফ্যামিলিকে মনে করো ঈদের দিনে বললো যে ঈদের দিনে কেউ রান্না বান্না করেন না, সবাইকে আমি হচ্ছে যে বিরিয়ানি খাওয়াবো। এখন সরকার মনে করো দিল হচ্ছে বাড়িতে 4 জন সদস্য আছে এই মনে করে দিল, কিন্তু তোমার বাড়িতে যদি থাকে 8 জন সদস্য, তাহলে হবে? সেরকম অবস্থা, বুঝছো? তাহলে ইনসুলিন যেটা স্বাভাবিক হওয়ার হচ্ছে, কিন্তু ও নিজেকে অনেক স্বাস্থ্যবান বানাই ফেলছে। আচ্ছা, আরেকটা বুঝতে পারবো না, সেটা হলো যে রোগ আছে স্লিপ অ্যাপনিয়া। স্লিপ অ্যাপনিয়া রোগটা কি বলো তো অনুমান করে? স্লিপ অ্যাপনিয়া তোমাদের কারো হচ্ছে কিনা? এই স্থূলতার কারণের উপরের লাইনে দেখো, স্থূলতার কারণের কি হতে পারে স্লিপ অ্যাপনিয়া বলো তো? ঘুমোতে আসা? না না, ঘুমোতে আসা কি হতে পারে? কি রোগ এটা? পারা যাবে না। স্লিপ অ্যাপনিয়া হলো ঘুমের ভিতরে দম আটকে যাওয়া। ঘুমের মধ্যে দম আটকে যাওয়া। হ্যাঁ, ঘুমায় আছো তুমি, হঠাৎ তোমার শ্বাস বন্ধ হয়ে যায়, তাড়াতাড়ি শ্বাস বন্ধ হলে তোমার ঘুম ভেঙে যাবে, ঘুম ভেঙে তাড়াতাড়ি উঠে আবার বসা লাগে। তারপরে অনেকে আছে মারাও যায়, হ্যাঁ, দম আটকে গেলে কি হবে? তো দম আটকে গেলে কষ্ট হবে, তো কষ্টে তোমার ঘুম ভাঙবে, কিন্তু ওই সময় যদি শ্বাস চালু না হয় তাহলে তুমি মারা যাবে। তোমাদের কারো হয়েছে কখনো? না, তোমরা কারণ চিকন মানুষ তাই তোমাদের হয়। আচ্ছা, মোটা মানুষদের জিজ্ঞাসা করবো, ওদের হয়, বেশি মোটা হলে। হ্যাঁ, আচ্ছা, তাহলে স্থূলতার কারণের মধ্যে থেকে তোমাদের যেটা সমস্যা হতে হয় সেটাই খালি বলি। তাহলে আর 11 নম্বর পয়েন্ট, এটা কিন্তু সৃজনশীল, 10টা পয়েন্ট লিখতে হবে। স্থূলতার কারণ, শুধু কারণটাই সৃজনশীল হিসেবে আসে, 10টা পয়েন্ট। দেখো অসুখে আছে পলিসিস্টিক ওভারি সিনড্রোম। এই জিনিসটা কি? জরায়ুতে সিস্ট হওয়া। সিস্ট হলো টিউমারের ছোট ভাই, সিস্ট থেকে পরবর্তীতে টিউমার হয়ে যায়। হ্যাঁ, এই তারপর বলছে কুসিং সিনড্রোম। কুসিং সিনড্রোম কি? কুসিং সিনড্রোম হলে অনিয়মিত মাসিক হয়, অনিদ্রা হয়, এটা কর্টিসল হরমোন বেড়ে যায়। আসলে কুসিং সিনড্রোমে যে সমস্যাটা হয়, কর্টিসল হরমোন তার বেড়ে যায়। কর্টিসল হরমোন বেড়ে গেলে অনিয়মিত মাসিক, অনিদ্রা, এই সমস্ত সমস্যা তার হবে।
স্থূলতার কারণ স্থূলতার কারণে স্বাস্থ্যগত সমস্যা এটা আসে না পরীক্ষায়। স্থূলতা প্রতিরোধ এটা কিন্তু সৃজনশীল হিসেবে আসে। স্থূলতা প্রতিরোধ এটা সৃজনশীল হিসেবে আসে। এটাও 10টা লিখতে হবে। 4 মার্কের আসে, এগুলো 4 মার্কের আসে। আচ্ছা, এখানে ব্যারিয়াট্রিক্স কি উপরে আছে, স্থূলতা প্রতিরোধের উপরে ব্যারিয়াট্রিক্স মানে ওজন হারানো। ব্যারিয়াট্রিক্স মানে ওজন হারানো। দেখো যে স্থূলতা প্রতিরোধ তার উপরে লাইনে বোল্ড করা আছে ব্যারিয়াট্রিক্স মানে হলো ওজন হারানো, বুঝছো? এই হচ্ছে অধ্যায় শেষ হলো। আগামী দিন আমরা 4 অধ্যায় শুরু করব। তবে এটা পড়ে দেখবা, সমস্যা থাকলে 4 অধ্যায় শুরুর আগে আমাকে বলবা। হ্যাঁ, না এই যে রোগগুলো আসে না পরীক্ষায়। হ্যাঁ, তবে এগুলো একটু রিডিং করে দেখো জ্ঞান অর্জনের জন্য। রিডিং করে দেখবা, না বোঝার মধ্যে থাকলে আমাকে বলবা, কোন রোগ ছিল না। ঠিক আছে, তাহলে আমরা অধ্যায়টা শেষ করতে পারলাম। ঈদের আগে 4 অধ্যায়টা শেষ করতে পারলে ভালো হবে না, অনেক বড় অধ্যায়। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, যেটুকুলো হলো। ও আবার পরীক্ষা নিয়ে আছে তো তোমাদের আবার। তাহলে শুক্রবারে চলো, রবিবারে দিবা না মঙ্গলবারে দিবা? মঙ্গলবার। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই পর্যন্ত শেষ করছি। আগামী দিন আমরা নতুন অধ্যায় শুরু করবো।